আজকের আলোচ্য বিষয় বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বা আমানত সৃষ্টির প্রক্রিয়া। এই প্রশ্নটি বুঝতে হলে আমাদেরকে কিছু টপিকস আগে বুঝতে হবে। বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের নিজেদের আমানত থাকে খুবই কম। বাংলাদেশে বর্তমান মূলধনী ব্যাংক আইন অনুসারে একটা ব্যাংক যদি নতুনভাবে অনুমোদন নিতে হয় তাদেরকে 500 কোটি টাকা সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয়। তারপর তারা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে তারা ব্যাংকের অফিস নেয় এবং জনগণ থেকে আমানত সংগ্রহ করে। এই আমানত সংগ্রহের পর সংগৃহীত আমানত এর একটি অংশ তাদেরকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করতে হয়। এই ঋণটা যখন প্রদান করে তখন বাণিজ্যিক ব্যাংক সমূহ সরাসরি ব্যক্তিকে ওই অর্থ প্রদান করে না। ব্যক্তিকে বলা হয় যে তাকে আলাদাভাবে আরেকটি অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক তার ওই যে ব্যক্তি যত টাকা ঋণ নেবেন ওই ব্যক্তির অ্যাকাউন্টে তত টাকা জমা হিসেবে দেখাবেন। ফলে একই টাকা একবার আমানত হিসেবে দেখানো হয়, আবার সেটা যিনি ঋণ গ্রহণ করেন সেখানেও সেটা আবার আমানত হিসেবে দেখানো হয়। যার কারণে একই আমানত তোমার কয়েকবার আমানতের পরিমাণটা বাড়িয়ে দেয়। তো এই কারণে এখানে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিতক ঋণ সৃষ্টির প্রক্রিয়া। বহুগুণিতক মানে এখানে একই অর্থ কয়েকবার তোমার বারবার প্রক্রিয়ার মাধ্যমে এটা আবার তোমার আমানতে রূপান্তর হয়। কিভাবে হয় সেটা আমরা দেখাচ্ছি, একটু পর বিস্তারিত বুঝবে। বাণিজ্যিক ব্যাংকসমূহ গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী রিজার্ভ হিসেবে রেখে বাকিটা ঋণ হিসেবে প্রদান করতে পারে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ব্যাংকে দেখি যে কোনো একটা ব্যাংক দিন শেষে মনে করে 100 টাকা জমা তার হাতে আছে, 100 টাকা 10 টাকা সেন্ট্রাল ব্যাংকে রেখে দিতে হবে যদি 10% হয় জমার হার। অবশিষ্ট 90 টাকা বাণিজ্যিক ব্যাংক কোনো একজন ঋণ গ্রহীতাকে সেটা প্রদান করতে পারবে। এই যখন ঋণটা প্রদান করবে তখন ওই ঋণ গ্রহীতাকে নতুন একটি ব্যাংক হিসাব খুলতে হয়। খুলে টাকাটা ওখানে জমা হিসেবে দেখানো হয়। তাহলে এটা আবার আমানত হিসেবে দেখায়। আমানত কি? ব্যাংকে আমরা যত টাকা জমা রাখি সেটাই আমানত। তাহলে আমি প্রথমত নিজের টাকা যিনি জমা রাখলাম, আবার কেউ যখন ঋণ নিতে গেল আমার টাকাটার ব্যবহার করে কেউ যখন ঋণ নিতে গেল তাকে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে টাকাটা আবার জমা করা হলো। ফলে একই আমানত এভাবে কয়েকবার তোমার পুনরায় আমানত হিসেবে তৈরি হয়। এটাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিতক ঋণ সৃষ্টি প্রক্রিয়া, যা পুনরায় একটি নতুন আমানত সৃষ্টি করে। এক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত আমানত হলো প্রাথমিক বা প্রকৃত আমানত। অর্থাৎ যারা প্রথমে টাকা জমা রাখে তাদেরটা কেবল প্রকৃত আমানত। আর যারা ঋণ গ্রহণ করার সময় ব্যক্তির অ্যাকাউন্টে ব্যাংক যে টাকাটা আমানত হিসেবে দেখায় সেটাকে বলা হয় সৃষ্ট আমানত। কারণ এটা প্রকৃত আমানত নয়, এটি হচ্ছে সৃষ্ট আমানত, মানে ব্যাংকের সিস্টেমের মাধ্যমে এটাকে তৈরি করা হয়। সৃষ্ট ঋণ আবার আমানত সৃষ্টি করে। এই সৃষ্ট ঋণটা তোমার যখন আবার অ্যাকাউন্টে দেখো সেটা আবার আমানত সৃষ্টি করে, আর সৃষ্ট আমানত আবার ঋণ সৃষ্টি করে, এইভাবে পর্যায়ক্রমে সেটা চলতে থাকে। এজন্য এটাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিত ঋণ সৃষ্টির প্রক্রিয়া। তো এখানে কিছু একটি উদাহরণ দেওয়া আছে, সেটা একটু আমরা দেখি। ধরে নিচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অনুপাত হচ্ছে 10%, অর্থাৎ 100 টাকার মধ্যে 10 টাকা, 1000 টাকার মধ্যে 100 টাকা বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখবে। ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি প্রথমে ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিল, তাহলে এটা আমানত হিসেবে এন্ট্রি হলো। এবার ব্যাংক নিয়ম অনুযায়ী 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা রিজার্ভ রেখে বাকি 90,000 টাকা দ্বিতীয় কোনো ব্যক্তিকে ঋণ দিল। কিন্তু ঋণটা দেওয়ার সময় 90,000 টাকা ওই ব্যক্তিকে কোনো একটা অ্যাকাউন্ট খুলে সেখানে আবার জমা দেওয়া হবে। তাহলে এটা আবার আমানত হিসেবে দেখানো হবে। ফলে এতে ব্যাংকের 90,000 টাকা নতুন আমানত সৃষ্টি হলো। এইটাকে বলে তোমার সৃষ্ট আমানত। কারণ এই 90,000 টাকা কাউকে ঋণ দিতে গিয়ে তার অ্যাকাউন্টে আমানত হিসেবে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে এখানে 1 থেকে 0.1 বা 0.1 বিয়োগ দিলে 0.9 বা 10 ভাগে 9 ভাগ হারে ঋণ বা আমানত সৃষ্টি করছে। এক্ষেত্রে 0.1 হলো রিজার্ভ অনুপাত, এই যে 0.1 মানে 10%। পরবর্তীতে ব্যাংক 90,000 টাকার আমানত থেকে 10% রিজার্ভ রেখে আবার অবশিষ্ট 81,000 টাকা তৃতীয় কোনো ব্যক্তিকে
একই প্রক্রিয়ায় ঋণ হিসেবে প্রদান করলাম, তখন এই টাকাটা আবার আমানত হিসেবে, সৃষ্ট আমানত হিসেবে কাজ করে। এতে পুনরায় ব্যাংকের আরো একটি হিসেবে ৮১,০০০ টাকা আমানত হিসেবে জমা হলো। এভাবে দফায় দফায় এই প্রক্রিয়া যখন চলতে থাকে, তখন এখানে একটি সূত্রের মতো একটা বিষয় কাজ করে। প্রথমে ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা ১০ ভাগের ৯ ভাগ, ১,০০,০০০ টাকা ১০ ভাগের ৯ ভাগের বর্গ, এরপর গণ করার পরে এই টাকাটা এখানে একটা সূত্র কাজ করে, বীজগাণিতিক সূত্র। অবশেষে আমরা দেখব এটি প্রায় ১১,০০,০০০ টাকায় রূপান্তর হয়। কত লক্ষ টাকা? এটা হচ্ছে আমাদের প্রাথমিক আমানত বা প্রকৃত আমানত। এই আমানতটা ব্যাংক কাউকে ঋণ দেয়, আবার তার কাছে ঋণের কিস্তি আদায় করে, আদায় করার টাকার 10% রেখে আবার অন্য অবশিষ্ট অংশ ঋণ দেয়। এভাবে চলতে প্রক্রিয়া চলমান থাকায় এখান থেকে প্রায় ১ লক্ষ টাকা ১১,০০,০০০ টাকায় রূপান্তর হয়। এক্ষেত্রে ঋণ সৃষ্টির পরিমাণ কত? ঋণ সৃষ্টির পরিমাণ হচ্ছে তোমার ১০ লাখ। ওই ১,০০,০০০ টাকা থেকে এই যে ১,০০,০০০ টাকা থেকে ১০ লাখ টাকা টোটাল ঋণ সৃষ্টি হলো, টোটাল হচ্ছে ১১,০০,০০০ টাকা রূপান্তর হলো, আর সৃষ্ট ঋণের পরিমাণ হচ্ছে ১০ লক্ষ টাকা। এই জায়গাটা তোমরা না দেখালে চলবে। এই জায়গাটা তোমরা না দেখালে চলবে, তোমরা এতটুকু পর্যন্ত স্কিপ করে যাবেন, ওই উপরের অংশটা দিলে হবে। এবার আমানত বা ঋণ সৃষ্টির সীমাবদ্ধতাগুলো কি কি? দেশে ঋণ পাওয়ার যোগ্য লোকের অভাব থাকলে বাণিজ্য ব্যাংকের পক্ষে বহুগুণিত ঋণ সৃষ্টি সম্ভব হবে না। অর্থাৎ যাদের ঋণ পাওয়ার ক্ষমতা আছে, তারা যদি এরকম লোকের সংখ্যা যদি কম থাকে, তাহলে এক্ষেত্রে এই কাজটা, যে বহুগুণিত ঋণ সৃষ্টির যে প্রক্রিয়া, সেটা কার্যকর থাকে না। অবশিষ্ট পয়েন্টগুলো আশা করি তোমরা পড়লে বুঝবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অর্থের চাহিদা। একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে, দেশের সকল মানুষ যে পরিমাণ অর্থ নিজের হাতে রাখতে চায়, যে পরিমাণ অর্থ নিজের কাছে রাখতে চায় খরচ করার জন্য, তাকে বলা হয় অর্থের চাহিদা। বইয়ের ভাষায় বলা হচ্ছে কি, যে অর্থ ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য, অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সতর্কতার উদ্দেশ্যে, ফটকা কারবার পরিচালনার জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চায়, এটাকে আরেকভাবে বলা যায় যে কোনো নির্দিষ্ট সময়ে একটা দেশের জনগণ যে পরিমাণ অর্থ নিজের হাতে রাখতে চায়, তাকে বলা হয় অর্থের চাহিদা। এই বছর সময় এগুলো না বললে আরো ভালো হয়। তো অর্থের চাহিদা শুধুমাত্র এই একটা লাইন দিবেন, এখান থেকে শুরু করে এতটুকু নিবে, আর বাকিগুলো প্রয়োজন নেই। এবার অর্থের লেনদেন, অর্থের চাহিদা প্রকারভেদ। অর্থের চাহিদা প্রথমত হচ্ছে প্রধানত ৩ প্রকার। একটা হচ্ছে লেনদেনজনিত চাহিদা, সতর্কতামূলক চাহিদা, অর্থের ফটকা চাহিদা। লেনদেন চাহিদা কি? একটা নির্দিষ্ট সময়ে ব্যক্তি বা প্রতিষ্ঠান দৈনন্দিন লেনদেন, দ্রব্য সেবার ক্রয় বিক্রয়, অন্য কোনো দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য, অর্থাৎ যে পরিমাণ টাকা আমরা নিজেদের কাছে খরচ করার জন্য রাখি, দেশের জনগণ যে পরিমাণ অর্থ খরচ করার জন্য, দ্রব্য ও সেবা ক্রয় করার জন্য নিজের কাছে অর্থ রাখে, যে পরিমাণ অর্থ রাখে, তাকে বলে অর্থের লেনদেনজনিত চাহিদা। এই চাহিদাটা এই কে প্রকাশ করা হয় L1 দ্বারা। আর এখানে এটা KY মানে এটা হচ্ছে আয়ের উপর নির্ভরশীল, এজন্য এখানে গ্রেটার দেন 0, তার মানে আয়ের সাথে লেনদেন চাহিদা সম্পর্ক ধনাত্মক। এখানে গ্রেটার দেন 0 থাকার অর্থ আয়ের সাথে লেনদেন চাহিদা সম্পর্ক ধনাত্মক। আবারও বলছি, এখানে Y মানে আয়, আর L1 মানে হচ্ছে অর্থের লেনদেন চাহিদা। একটি চিত্র পাওয়া যায়, চিত্রের ব্যাকেট একটু খেয়াল করি। চিত্রের মধ্যে এখানে দেখবে যে ভূমি অক্ষে অর্থের লেনদেনজনিত চাহিদা, লম্বকে দেখানো হয়েছে আয়, এবং একটি রেখা যাবে ঠিক 45 ডিগ্রি কোণ বরাবর, যাকে 45 ডিগ্রি রেখা বলা হয়। তার একটু নিচে দিয়ে তোমাদের ইচ্ছা মতো যে কোনোভাবে একটা রেখা অঙ্কন করবে, যার নাম হবে L1 সমান FY, ফাংশন অফ Y। এটা দ্বারা কি বোঝানো হয়, যে ব্যক্তির আয় যে হারে বাড়ে, ভোগ সে হারে বাড়ে না, বা লেনদেনজনিত চাহিদা সে হারে বাড়ে না। সেজন্য এই রেখাটা 45 ডিগ্রি কোণ রেখার একটু নিচ দিয়ে যায়। আবারও বলছি, ব্যক্তির আয় যে হারে বাড়ে, লেনদেন চাহিদা সে হারে বাড়ে না। তাই এই রেখাটি 45 ডিগ্রি কোণ রেখার একটু নিচ দিয়ে যায়। যেমন দেখো এখানে চিত্রের মধ্যে এখানে তোমার প্রাথমিকভাবে ব্যক্তির ইনকাম যখন Y1, লেনদেনজনিত অর্থের চাহিদার পরিমাণ M1, ব্যক্তির ইনকাম যখন Y2,
লেনদেনজনিত অর্থের চাহিদার পরিমাণ M2। এই এখানে শুধু চিত্রটা দিলে হবে। পরবর্তী মানে হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা। আমরা খরচ করতে হবে এরকম অর্থ ছাড়াও আরো কিছু অর্থ নিজের কাছে অতিরিক্ত রাখি। যেমন আমরা যদি কোথাও বেড়াতে যাই, যত টাকা গাড়ি ভাড়া যাবে তার সাথে আমরা আরো কিছু টাকা অতিরিক্ত রাখি। যদি কখনো কোথাও ঘুরতে যাই বা বাজার করতে যাই, সেখানে যত টাকা বাজার করা হয় তার সাথে আরো কিছু অতিরিক্ত টাকা আমরা নিজেদের কাছে রাখি। এই ধরনের যে পরিমাণ অর্থ অতিরিক্ত আমরা নিজেদের কাছে রাখার চেষ্টা করি তাকে বলে অর্থের সতর্কতামূলক চাহিদা।